নমস্কার। আজকের আলোচনায় আমরা গভীরে যাব মানিক বন্দ্যোপাধ্যায়ের সেই বিখ্যাত উপন্যাস পদ্মা নদীর মাঝি নিয়ে। হ্যাঁ, নমস্কার। আমাদের কাছে উপন্যাসটির কিছু অংশ তো আছেই, সাথে এর উপর লেখা কিছু বিশ্লেষণ, প্রবন্ধ এগুলো রয়েছে। ঠিক, এই উৎসগুলো আমাদের সাহায্য করবে কাহিনীর গভীরে যেতে। মানে শুধু গল্পটা জানা নয়, মানিক বন্দ্যোপাধ্যায় যেভাবে দেখেছেন পদ্মাপাড়ের জীবন, সেখানকার মানুষ, সমাজের সেই জটিল দিকগুলো, সেগুলো একটু বোঝার চেষ্টা করব। একদম। চেষ্টা করব হয়তো একটু অন্যরকমভাবে দেখতে, মানে প্রচলিত আলোচনার বাইরে গিয়ে কিছু জরুরি দিক, কিছু ভাবনা তুলে ধরতে। দারুণ। তাহলে আমাদের আজকের এই অনুসন্ধানটা হচ্ছে কুবের, কপিলা, হোসেন মিয়া, এই চরিত্রগুলোর মনস্তত্ত্ব, জেলে জীবনের ওই কঠিন বাস্তবতা, উপন্যাসের ভেতরে থাকা সামাজিক বার্তা আর লেখকের নিজের দর্শন, তার বলার ভঙ্গি, এই সব কিছুর গভীরে একরকম ডুব দেওয়া আর কি। দেখা যাক এত বছর পরেও কেন এই উপন্যাসটা আমাদের এত ভাবায়, কেন এটা এত প্রাসঙ্গিক। চলুন তাহলে শুরু করি এর পটভূমি বা প্রেক্ষাপট দিয়ে। কোথায় ঘটছে এই কাহিনী? উপন্যাসটার জগৎ তো মূলত বাংলাদেশের বিক্রমপুর, ফরিদপুর অঞ্চল, বিশেষ করে পদ্মার ধারে যে কেতুপুর গ্রাম, সেটাই কেন্দ্র। শহর থেকে বেশ দূরে, মানে জীবনটা সেখানে যেন নিজের স্রোতে বয়ে চলে। আর সেই জীবনের একেবারে কেন্দ্রে রয়েছে কারা? ওই পদ্মা নদীর মাঝি আর জেলেরা। হ্যাঁ, আর উৎসগুলো যা বলছে, মানে লেখক কিন্তু শুধু দূর থেকে এদের দেখেননি, তিনি নিজে ওই অঞ্চলে থেকেছেন, মেশেছেন তাদের সাথে। ও আচ্ছা। হ্যাঁ, সেই কারণেই হয়তো তাদের ওই রোজকার জীবন সংগ্রাম, অভাব, আনন্দ, কুসংস্কার, এই সব কিছু এত জীবন্ত হয়ে উঠেছে লেখায়। আশ্চর্য রকমের বিশ্বস্ততা আছে। এই বিশ্বস্ততাটাই তো এর একটা বড় শক্তি। আর এই জেলে জীবনের দুঃখ, কষ্ট, লড়াইয়ের প্রতিচ্ছবি যেন কুবের মাঝি, তাই না আমাদের প্রধান চরিত্র? একদম। পদ্মা নদীতে ইলিশ মাছ ধরে তার সংসার চলে, সেই তো পরিবারের একমাত্র রোজগারের লোক। উৎসগুলোতে কুবেরকে যেভাবে আঁকা হয়েছে, মানে সে খুব সরল, খুব পরিশ্রমী, কিন্তু ভাগ্য বা পরিস্থিতির হাতে ভীষণভাবে মার খাওয়া একটা মানুষ। দারিদ্র্য যেন আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে তাকে। আবার দেখুন, জন্মগতভাবে পঙ্গু স্ত্রী মালা, তাকে সে ভালোবাসে, কিন্তু মনটা আবার পড়ে থাকে শ্যালিকা, কপিলার দিকে। এই যে টানা পড়েন, এটাই কি ওর চরিত্রের মূল চালিকা শক্তি? কি মনে হয়? অনেকটাই তাই। তবে এখানে একটা অন্য দিকও ভাবা যেতে পারে। মানে কুবেরের এই যে দুর্বলতা বা এই দোটানা, এটা কি শুধু দারিদ্র্যের ফল, নাকি এটা মানুষের একটা চিরকালের প্রবৃত্তি? ইন্টারেস্টিং পয়েন্ট। হ্যাঁ, উৎসগুলোও কিন্তু ইঙ্গিত দেয় যে মানিক বন্দ্যোপাধ্যায় শুধু বাইরের সামাজিক বাস্তবতা নয়, চরিত্রের ভেতরের ওই মনস্তাত্ত্বিক দ্বন্দ্বগুলোকেও ধরতে চেয়েছেন। কুবেরের মধ্যে দেখুন, একই সঙ্গে দায়িত্ববোধ আছে, আবার একটা তীব্র বাসনাও আছে। এই দুটো টানাপোড়েনই তাকে ট্র্যাজিক করে তোলে। আর এই বাসনার কেন্দ্রবিন্দুতে রয়েছে কপিলা, মালার বোন। কিন্তু চরিত্র হিসেবে যদি দেখি, মালার একেবারে উল্টো। একদম বিপরীত। উৎসগুলো তাকে দেখাচ্ছে খুব চতুর, চঞ্চল, বুদ্ধিমতী হিসাবে। সে ঠিক জীবনের স্রোতে অসহায়ভাবে গা ভাসিয়ে দেওয়া মানুষ নয়। ঠিক। কপিলা মালার মতো অতটা অসহায় নয়। সে পরিস্থিতি পড়তে পারে, কুবেরের দুর্বলতাগুলো সে বোঝে, এবং কখনো কখনো সেটাকে একটু উস্কেও দেয়, তাই না? হ্যাঁ, ব্যবহারও করে। আবার দেখুন, তার নিজেরও একটা দ্বন্দ্ব আছে। একদিকে সমাজ স্বীকৃত স্বামী শ্যামাদাস, অন্যদিকে কুবেরের প্রতি একটা তীব্র টান। আর এই টানটাই শেষ পর্যন্ত জয়ী হয়। মানে কুবের যখন ওই ময়নাদ্বীপে যাওয়ার সিদ্ধান্তটা নেয়, কপিলা সব দ্বিধা ঝেড়ে ফেলে এগিয়ে আসে। ওই যে কথাটা, আমারে নিবা মাঝি লগে, এটা তো শুধু কুবেরের সাথে যাওয়ার একটা আবেদন নয়, এর চেয়ে অনেক বেশি কিছু, তাই না? নিঃসন্দেহে এটা তো প্রচলিত সমাজ, বৈধতার যে বন্ধন, সব কিছুর বিরুদ্ধে এক নারীর নিজের সিদ্ধান্ত নেওয়ার একটা ঘোষণা। এখানেই তো কপিলা চরিত্রটা অসাধারণ হয়ে ওঠে। আর উৎসগুলোতে এই বিষয়টাকে মানিক বন্দ্যোপাধ্যায়ের শৈল্পিক সাহসের একটা উদাহরণ হিসেবেও দেখা হয়েছে। তিনি হয়তো কিছুটা শিল্পের জন্য শিল্প বা আর্ট ফর আর্টস সেক এ বিশ্বাসী ছিলেন। মানে সম্পর্কের সামাজিক বৈধতা বা নৈতিকতার চেয়ে? হ্যাঁ, তার চেয়ে ভেতরের মনস্তাত্ত্বিক সত্যটা, সেই টানটা তুলে ধরাকেই বেশি জরুরি মনে করেছেন। দেখুন, শ্যালিকা দুলাভাইয়ের মতো একটা ট্যাবু সম্পর্ককে তিনি শুধু দেখাননি, একেবারে শেষ পর্যন্ত পরিণতিও দিয়েছেন। তার মানে কপিলা শুধু আকর্ষণের প্রতীক নয়, সে এক ধরনের একরকম প্রতিবাদেরও প্রতীক হয়ে উঠছে। আচ্ছা, এবার আসি হোসেন মিয়ার প্রসঙ্গে। আমার তো মনে হয় উপন্যাসের সবচেয়ে রহস্যময় চরিত্র। হ্যাঁ, এনিগম্যাটিক তো বটেই। কোথা থেকে তার এত প্রতিপত্তি,
এত টাকা পয়সা সেটা কিন্তু স্পষ্ট নয়। একদমই ধোঁয়াশা। হ্যাঁ, তার অতীতটা ধোঁয়াশায় ঢাকা। কিন্তু তার বর্তমান যে উদ্যোগটা সেটা খুব স্পষ্ট। ময়না দ্বীপ, সমুদ্রের বুকে একটা জনমানবহীন দ্বীপ কিনে তিনি সেখানে একটা নতুন বসতি, একটা নতুন জনপদ গড়তে চাইছেন। আর সেখানে কাদের নিয়ে যাচ্ছেন? গরিব নিঃস্ব মানুষদের নানাভাবে বুঝিয়ে, কখনো বা একটু প্রলোভন দেখিয়ে তাদের সেখানে নিয়ে যান। এখানেই চরিত্রটার জটিলতাটা আসছে। মানে একদিকে তিনি যেন একজন ত্রাণকর্তা, গরিবদের জন্য একটা নতুন পৃথিবীর স্বপ্ন দেখাচ্ছেন, যাকে কিছু উৎস বলছে যে এটা হয়তো লেখকের সমাজতান্ত্রিক ভাবনার প্রতিফলন বা একটা ইউটোপিয়ার ইঙ্গিত। হ্যাঁ, এরকম ব্যাখ্যা আছে। কিন্তু অন্যদিকে তার পথটা তো পুরোপুরি সৎ নয়। যেমন ধরুন, কুবেরকে তিনি যেভাবে কৌশলে ওই চুরির দায়ে ফাঁসিয়ে দিলেন, এই যে দ্বৈততা, এটা নিয়ে উৎসগুলো কি বলছে? উৎসগুলো কিন্তু এই চরিত্রটা নিয়ে বেশ দ্বিধা বিভক্ত। একদিকে তার মানবপ্রেম বা গরিবদের জন্য কিছু করার যে ইচ্ছা, সেটাকে তুলে ধরা হয়েছে, কিন্তু অন্যদিকে তার পদ্ধতিগুলো, যেমন কুবেরকে বিপদে ফেলে নিজের উদ্দেশ্য হাসিল করা, এটা তাকে একজন কুশলী নিয়ন্ত্রক বা সুবিধাবাদী হিসেবেও চিহ্নিত করে। আর মজার বিষয় হলো, একটা উৎস বলছে লেখক যেখানে সামান্য প্রতারণার জন্য শেতলবাবুকে বেশ ঘৃণার চোখে দেখিয়েছেন, সেখানে হোসেন মিয়ার ওই অবৈধ উপার্জন বা তার পদ্ধতিকে অতটা কঠোরভাবে কিন্তু সমালোচনা করেননি। তাই নাকি? কেন? হয়তো তার ওই বৃহত্তর স্বপ্ন বা ভিশনের কারণে। এটা একটা প্রশ্ন। এটা কিন্তু পাঠককে একটা নৈতিক দ্বিধায় ফেলে দেয়। হোসেন মিয়া আসলে কে? একজন স্বপ্নদ্রষ্টা সমাজ সংস্কারক, নাকি একজন ধুরন্ধর সুযোগ সন্ধানী? লেখক কি ইচ্ছে করেই এই ধোঁয়াশাটা রেখে দিয়েছেন? মনে হয় তাই। আচ্ছা, এই তিন প্রধান চরিত্রের পাশে মালা চরিত্রটি কেমন? মালা কুবেরের স্ত্রী, জন্মগতভাবে পঙ্গু। তার উপস্থিতিটা মূলত কুবেরের যে দায়বদ্ধতা আর কপিলার প্রতি তার যে আকর্ষণ, এই দ্বন্দ্বটাকে আরও বেশি স্পষ্ট করে তোলে, তাই না? হ্যাঁ, সে যেন সংসারের একটা স্থির কেন্দ্রবিন্দু, কিন্তু ঘটনায় তার সক্রিয় ভূমিকাটা বেশ কম। তার অসহায়ত্বটা কুবেরের চরিত্রের মানবিক দিকটা তুলে ধরে ঠিকই, কিন্তু উপন্যাসের যে মূল স্রোত, সেটা যেন তাকে পাশ কাটিয়েই বয়ে যায়। মালার এই কিছুটা নিষ্ক্রিয়তা বা ওদিকে কুবেরের ভেতরের তোলপাড়, এই সবই তো আসলে বৃহত্তর জীবনেরই অংশ। চলুন এবার একটু উপন্যাসের মূল বিষয়বস্তু বা থিমগুলোর দিকে তাকাই। সবচেয়ে শক্তিশালী দিক তো নিঃসন্দেহে ওই জেলে জীবনের বাস্তব চিত্রটা। হ্যাঁ, এবং এই বাস্তবতার উৎস হল লেখকের নিজের দেখা প্রত্যক্ষ অভিজ্ঞতা। তিনি শুধু শোনেননি, নিজে সেই জীবনের অংশ হয়েছেন কিছু সময়ের জন্য। ও তাই? সেই কারণে জেলেদের মুখের ভাষা, তাদের সংস্কার, অভাব, নদীর সাথে তাদের ওই নিরন্তর লড়াই, সবকিছু এত জীবন্ত লাগে। এটা শুধু গল্প নয়, এটা একটা সময়ের, একটা সমাজের দলিলও বটে। আর এই জীবনের অবিচ্ছেদ্য অংশ হল পদ্মা নদী। নদী এখানে শুধু ব্যাকগ্রাউন্ড নয়, তার চেয়ে অনেক বেশি কিছু। উৎসগুলো বলছে পদ্মা নিজেই যেন একটা চরিত্র। ঠিক, পদ্মা জীবন দেয়, মাছ দেয়, বাঁচিয়ে রাখে। আবার এই পদ্মাই কিন্তু সর্বনাশী, ভাঙনে সব কেড়ে নেয়, বন্যায় ঘরবাড়ি ভাসিয়ে দেয়। এই যে দ্বৈত রূপ। হ্যাঁ, এই নদীর খামখেয়ালিপনার উপরেই তো জেলেদের ভাগ্য নির্ভর করে। মানুষের জীবনের আশা, হতাশা, সৃষ্টি, ধ্বংসের মতোই যেন নদীর এই ভাঙা গড়ার খেলা। জীবনের এই অনিশ্চয়তার পাশাপাশি আরেকটা জিনিস খুব জোরালোভাবে আছে, সেটা হলো সামাজিক শোষণ। ধনী মহাজন, গ্রামের মাতব্বর শ্রেণী, তাদের হাতে গরিব জেলেদের বঞ্চনার ছবিটা খুব স্পষ্ট। লেখকের ক্ষোভটা যেন একেবারে বেরিয়ে আসে ওই বিখ্যাত উক্তিতে, ঈশ্বর থাকেন ওই গ্রামে, ভদ্রপল্লীতে, এখানে তাহাকে খুঁজিয়া পাওয়া যাইবে না। এই কথাটা, এটা তো তৎকালীন সমাজ ব্যবস্থার প্রতি, বিশেষ করে একদম প্রান্তিক মানুষদের প্রতি উঁচুতলার যে উদাসীনতা, তার বিরুদ্ধে একটা সাংঘাতিক কষাঘাত। মনে হয় যেন এটা শুধু কুবেরের কথা নয়, লেখকের নিজেরও। হ্যাঁ, এর মধ্যে লেখকের নিজে কণ্ঠস্বরও শোনা যায়। আর এই শোষণ থেকে মুক্তি যে আকাঙ্ক্ষা, সেটাই কি শেষ পর্যন্ত হোসেন মিয়ার ময়নাদ্বীপের দিকে ঠেলে দেয়? সেটাই তো একটা বড় প্রশ্ন। ময়নাদ্বীপ কি আসলেই মুক্তি, নাকি অন্য কোনো ধরনের অধীনতা? সে কথায় আমরা একটু পরে আসছি। তার আগে প্রেম, নৈতিকতা আর সম্পর্কের যে জটিলতা, এই নিয়ে আরেকটু কথা বলি। কুবের কপিলা সম্পর্কটা তো প্রচলিত নৈতিকতার কাঠামোর একেবারে বাইরে। হ্যাঁ, আগেই যেমন বলছিলাম, মানিক এখানে সামাজিক অনুশাসনের থেকে মানব মনের যে আদিম, যে অদম্য আকর্ষণ, তার উপর বেশি জোর দিয়েছেন।
কপিলা যেভাবে শেষ পর্যন্ত সব বাধা অগ্রাহ্য করে কুবেরকে বেছে নেয় সেটা প্রচলিত অর্থে হয়তো সঠিক নয়, কিন্তু কিন্তু সেটা তার ব্যক্তি স্বাতন্ত্র্য আর ইচ্ছা শক্তির প্রকাশ। একদম এটা নারী মনের জটিলতা আর তার আকাঙ্ক্ষার এক অসাধারণ চিত্রণ। আচ্ছা, এবার একটু লেখকের দর্শন আর তার লেখার স্টাইল নিয়ে কথা বলি। মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখার একটা বিশেষত্ব যা উৎসগুলোতে বারবার উঠে এসেছে, তা হল তার পরিমিতিবোধ। খুব মেপে লেখা, তাই না? বাহুল্য একেবারেই নেই। হ্যাঁ, খুবই আঁটোসাঁটো লেখা, অনেকটা যেন সাংবাদিক সুলভ নির্লিপ্ত ভঙ্গি। একটা উৎসে তো দারুণ একটা তুলনা করা হয়েছে। বলা হয়েছে এই কাহিনী শরৎচন্দ্রের হাতে পড়লে নাকি 4 খণ্ডের শ্রীকান্ত হয়ে যেত। এই যে সংযম, এর কারণ কি? সম্ভবত তিনি শুধু কাহিনী বলতে চাননি, কাহিনীর মধ্যে দিয়ে একটা গভীরতর সত্য বা দর্শনকে তুলে ধরতে চেয়েছেন। তাই হয়তো বর্ণনার চেয়ে ঘটনার অভিঘাত বা চরিত্রের মনস্তাত্ত্বিক দিকটাই তার কাছে মুখ্য হয়ে উঠেছে। আর সেই দর্শনের মধ্যে মার্ক্সবাদী চিন্তাধারার প্রভাব খুঁজে পাওয়া যায়, তাই না? বিশেষ করে হোসেন মিয়ার ওই ময়নাদ্বীপ প্রকল্পের মধ্যে। হ্যাঁ, কেউ কেউ তো একে একটা সমবায় ভিত্তিক বা কমিউনিস্ট সমাজের প্রতীকী রূপ বা লেখকের নিজের ইউটোপিয়ার স্বপ্ন হিসেবেও দেখেছেন। আবার ফ্রয়েডীয় মনস্তত্ত্বের ছায়াও খুব স্পষ্ট। চরিত্রদের অবচেতন মনের যে টানাপোড়েন, বিশেষ করে কুবেরের যে দমিত ইচ্ছাগুলো, সেগুলো খুব ভালোভাবে এসেছে। এখানেই মানিক তার সমসাময়িকদের থেকে আলাদা হয়ে যান। শরৎচন্দ্র বা বিভূতিভূষণও দারিদ্র্য বা জীবনের দুঃখ কষ্ট এঁকেছেন, কিন্তু মানিক শুধু ছবি এঁকেই থেমে থাকেননি। তিনি সেই পরিস্থিতি থেকে উত্তরণের একটা পথের দিকেও ইঙ্গিত করেছেন। ময়নাদ্বীপ যদিও সেই পথটা বিতর্কিত। হ্যাঁ, পথটা বিতর্কিত এবং তার বাস্তবায়নও প্রশ্নসাপেক্ষ। কিন্তু তিনি একটা বিদেশি রাজনৈতিক দর্শনকে, মানে মার্ক্সবাদকে বা মনস্তাত্ত্বিক তত্ত্বকে, ফ্রয়েডিয়ান তত্ত্বকে, যেভাবে একেবারে দেশজ পটভূমিতে সাধারণ মানুষের জীবনের মধ্যে শৈল্পিকভাবে বুনে দিয়েছেন, সেটা তার অসাধারণ মুনশিয়ানার পরিচয় দেয়। তবে কাহিনীর কিছু দিক নিয়ে সমালোচনাও তো রয়েছে। যেমন ওই যে হোসেন মিয়া কুবেরকে চুরির দায়ে ফাঁসিয়ে দিল, আর তার জেরে কুবের ময়নাদ্বীপে যেতে বাধ্য হল। এই অংশটা বা উপন্যাসের শেষ দিকটা নিয়ে কিছু উৎস কিন্তু প্রশ্ন তুলেছে। হ্যাঁ, সমালোচনাটা মূলত বাস্তবতার নিরিখে। মানে সামান্য চুরির অভিযোগে একজন মানুষ তার ভিটে মাটি, তার সমাজ ছেড়ে চিরকালের জন্য একটা অজানা দ্বীপে চলে যাবে, এটা কতটা বাস্তবসম্মত? প্রশ্নটা যৌক্তিক। কারো কারো মতে শেষাংশটি একটু বেশি আকস্মিক। মনে হয় মানিক যেন তার কাঙ্ক্ষিত যে ইউটোপিয়া, সেটা প্রতিষ্ঠা করতে একটু তাড়াহুড়ো করেছেন, কল্পনার আশ্রয় নিয়েছেন বেশি। আরেকটা পর্যবেক্ষণও আছে, সেটা হলো মানিকের লেখায় কাহিনীর যে টান টান বুনন, তার চেয়ে চরিত্রদের মনস্তাত্ত্বিক বিশ্লেষণ অনেক বেশি জায়গা পায়। ফলে যারা একবারে নিটোল গল্পের বুনট খোঁজেন, তারা হয়তো কিছুটা অতৃপ্ত থাকতে পারেন, যেমনটা রবীন্দ্রনাথ বা শরৎচন্দ্রের লেখায় পাওয়া যায়। এবং নৈতিকতার প্রশ্নটাও তো বারবার আসছেই। হোসেন মিয়ার মতো চরিত্র, যে কিনা অনৈতিক উপায়ে সম্পদ গড়েছে, মানুষকে নিয়ন্ত্রণ করছে, তার প্রতি লেখকের যে আপাতক নমনীয় মনোভাব, সেটা পাঠককে দ্বিধায় ফেলে। কেন এই পক্ষপাত? এটা কি শুধুই তার ওই মানব প্রেম বা বৃহত্তর স্বপ্নের জন্য ছাড়? এই প্রশ্নগুলো কিন্তু থেকেই যায়। এত সব বিতর্ক, বিশ্লেষণ বা সমালোচনার পরেও কিন্তু পদ্মা নদীর মাঝি বাংলা সাহিত্যের একটা স্তম্ভ হিসেবেই দাঁড়িয়ে আছে। এর সাহিত্যিক তাৎপর্য নিয়ে তো কোনো সন্দেহই নেই। একেবারে। এটা শুধু বাংলা সাহিত্যে নয়, সম্ভবত বিশ্ব সাহিত্যে প্রেক্ষাপটেও যদি দেখি, ওই প্রান্তিক জেলে সম্প্রদায়ের জীবন, তাদের সংগ্রাম, শোষণ, আশা আকাঙ্ক্ষা আর প্রকৃতির সাথে তাদের যে জটিল সম্পর্ক, তার এক অসামান্য দলিল। মানিক বন্দ্যোপাধ্যায় যেন ভবিষ্যতের দিকে তাকিয়ে লিখছিলেন। ঠিক, উৎসগুলো কিন্তু সেটাই বলছে। সমাজতন্ত্র, মনসমীক্ষণ, এই সব আধুনিক তত্ত্ব নিয়ে তিনি যেভাবে সেই সময়ে দাঁড়িয়ে কাজ করেছেন, তা তাকে তার কালের চেয়ে এগিয়ে থাকা একজন লেখক হিসেবে প্রমাণ করে। কেউ কেউ তো বলেন তিনি যেন সত্যিই কালের আগে জন্মেছিলেন। হ্যাঁ, তার নিরীক্ষাধর্মিতা, তার সাহস, এগুলো বাংলা উপন্যাসকে নতুন পথ দেখিয়েছে। এই গভীরতা, এই নিরীক্ষা আর ওই নির্মোহ বাস্তবতাই উপন্যাসটিকে কালজয়ী করেছে। কুবের, কপিলা, হোসেন মিয়ার দ্বন্দ্ব, তাদের নেয়ার সিদ্ধান্তগুলো, এগুলো আজও আমাদের তাড়া করে ফেরে, নতুন করে ভাবায়। তাহলে সব মিলে আলোচনাটা এরকম দাঁড়াচ্ছে যে পদ্মা নদীর মাঝি আসলে শুধু কিছু বিপন্ন মানুষের গল্প নয়। এটা দারিদ্র্য আর প্রকৃতির যে ভয়ঙ্কর সুন্দর রূপ, তার সাথে মানুষের নিরন্তর লড়াইয়ের একটা আখ্যান।
হুম। এটা জটিল মানবিক সম্পর্কের দলিল, সামাজিক শোষণের প্রতিচ্ছবি এবং সেই বন্দিদশা থেকে মুক্তির একটা মরিয়া চেষ্টারও গল্প। মানিক বন্দ্যোপাধ্যায়ের ওই নির্মোহ কলম, চরিত্রগুলোর মনস্তাত্ত্বিক গভীরতা আর সমাজ বদলের যে একটা অস্ফুট ইঙ্গিত তিনি রেখে গেছেন, এই সব কিছু মিলিয়েই এর আবেদন আজও একটুও কমেনি। আর এই আলোচনা শেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে, যা উৎসগুলোতে উকি দিয়েছে। হোসেন মিয়ার ওই ময়নাদ্বীপ, যেখানে কুবের আর কপিলা শেষ পর্যন্ত আশ্রয় নেয়, সেটা কি আদৌ মুক্তির ঠিকানা, নাকি তা আসলে এক নতুন খাঁচা, অন্য ধরনের নিয়ন্ত্রণেরই নামান্তর? এটাই হয়তো মানিক বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে বড় ধাঁধাটা। দারিদ্র্য, শোষণ, সামাজিক অনুশাসন এই সব থেকে পালিয়ে মানুষ যে বিকল্প আশ্রয়টা খোঁজে, সেই আশ্রয় কি সবসময় স্বাধীনতা দেয়, নাকি কেবল শোষক বা নিয়ন্ত্রকের চেহারাটা বদলায়? এই প্রশ্নগুলোই হয়তো উপন্যাসটা পড়ার পরেও পাঠকের মনে অনেক দিন ধরে বাঁচতে থাকে।